আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণী, কেমন আছো তোমরা? আজকে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে পড়বো, সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, সেটার নাম হচ্ছে জীবজগৎ। অর্থাৎ আমাদের এই যে পৃথিবীটা, এই পৃথিবীটা হচ্ছে নানান ধরনের বৈচিত্র্যময় প্রাণী দ্বারা গঠিত। নানান ধরনের বৈচিত্র্যময় প্রাণী আমাদের চারপাশে এখানে সেখানে বসবাস করে। মূলত সেইটা নিয়েই এই অধ্যায়টা। আমাদের যেগুলো আমরা চোখে দেখতে পাই বা কিছু আমরা চোখে দেখতে পাই না, সবকিছু নিয়ে আসলে জীবজগৎটা গঠিত। এখানে জীবজগৎ পড়াইতে গেলে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জীব কি। জীবটা আসলে কি? যার জীবন আছে অবশ্যই সে জীব। এখন গরু, ছাগল, পাখি সবকিছুর জীবন আছে। উদ্ভিদ একটা জীব, উদ্ভিদেরও জীবন আছে। এটা হয়তো অনেকেই জানে না, কিন্তু উদ্ভিদের জীবন আছে। উদ্ভিদও এক ধরনের জীব। তো আমি যদি একটু জীবের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে চাই, তাহলে বলবো যে জীব অবশ্যই পুষ্টি লাভ করে। জীব এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে বা নাও করতে পারে, যেমন উদ্ভিদ। এছাড়াও জীব প্রজননে অংশ নেয়, শক্তি রূপান্তর করে এবং পরিবেশের সাথে প্রতিক্রিয়া করে। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে অভিযোজন। জীবের অভিযোজন ক্ষমতা আছে, অর্থাৎ পরিবেশের সাথে কিভাবে টিকে থাকতে হবে, কিভাবে তাকে খাপ খাইয়ে নিতে হবে, সেটাই হচ্ছে অভিযোজন ক্ষমতা। আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে দেখব জীবের শ্রেণীবিন্যাস। পৃথিবীতে প্রায় 87 লক্ষ জীব আছে, যেগুলোর শ্রেণী বিভাগকে আমরা যদি একটু বলি তাহলে আমরা দুইটা সাল আছে, একটা হচ্ছে 1969 আর একটা হচ্ছে 1974। অর্থাৎ 1969-এ আরিস হুইটেকার জীবজগৎকে কয়েকটা ভাগে ভাগ করছে, 5টা ভাগে ভাগ করছে। এরপরে 1974 সালে একটা যুগান্তকারী ঘটনা ঘটে। মার্গুলিস যখন আসে তখন জীবজগতে এই যে আরিস হুইটেকারের যে 5টা রাজ্য ছিল, সেই 5টা রাজ্যকে সে এই 5টাকে আবার 2টা ভাগে ভাগ করে। সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন অনুসারে। কিভাবে? দুইটা সুপার কিংডমে ভাগ করে, একটা হচ্ছে সুপার কিংডম 1 আর একটা হচ্ছে সুপার কিংডম 2। অর্থাৎ এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন অনুসারে। আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের গঠন অনুসারে আসলে এই জীবজগৎকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদিকোষী বা প্রোক্যারিওটিক, আর একটা হচ্ছে প্রকৃতকোষী বা ইউক্যারিওটিক। তো আমরা যদি বলি প্রোক্যারিওটিক আসলে কোনগুলা বা আদিকোষী কোনগুলা, যেগুলোর নিউক্লিয়াসটা সুগঠিত নয়। নিউক্লিয়াস সুগঠিত নয় মানে নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওলাস নাই, নিউক্লিওপ্লাজম নাই, এবং চারপাশে যে ক্রোমোটিন বস্তুগুলা থাকে সেগুলো থাকে না। আর প্রকৃত কোষীর অপর নাম হচ্ছে বহুকোষী, মানে অনেক ধরনের কোষ নিয়ে গঠিত হইতে পারে। এক্ষেত্রে প্রকৃত কোষীতে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, এবং চারপাশে ক্রোমোজোমের মতো বস্তুগুলা থাকে। তো আমরা যদি দেখি যে শুধুমাত্র মনেরা রাজ্যটা হচ্ছে সুপার কিংডম 1-এর অন্তর্ভুক্ত, আদিকোষী উদ্ভিদের অন্তর্ভুক্ত। আর বাকি যে 4টা রাজ্য আছে সেই 4টা রাজ্য হচ্ছে প্রকৃত জীবী জীব, অর্থাৎ এদের নিউক্লিয়াসটা সুগঠিত, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, এবং চারপাশে ক্রোমোটিন বস্তু থাকে। শুধু এইটার থাকে না। এক্ষেত্রে আমরা ভাইরাস বা ব্যাকটেরিয়ার উদাহরণ দিতে পারি। প্রথম যে রাজ্যটা আছে সেটা হচ্ছে মনেরা। অর্থাৎ মনেরা রাজ্যটা হচ্ছে সুপার কিংডম 1-এর অন্তর্ভুক্ত। আগেই বলেছি যার নিউক্লিয়াসটা সুগঠিত নয়। এক্ষেত্রে আমরা এখানেও লেখা আছে এর কোষে নিউক্লিয়াস সুগঠিত নয়, এরা খুবই ক্ষুদ্র, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্পাইরোগাইরা, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, আমাদের অনুবীক্ষণ যন্ত্র লাগে। বেসিক্যালি রাজ্য 2 থেকে রাজ্য 5 পর্যন্ত মেইন পার্থক্যটা হচ্ছে আসলে নিউক্লিয়াসের গঠন। আমরা রাজ্য 1-এ বললাম যে নিউক্লিয়াসের গঠনটা সুগঠিত নয়, কিন্তু রাজ্য 2 থেকে রাজ্য 5 পর্যন্ত নিউক্লিয়াসটা সুগঠিত। অর্থাৎ এখানে এককোষীয় হতে পারে বা বহুকোষীয় হতে পারে। আমরা যদি একটু প্রতিষ্ঠার দিকে তাকাই তাহলে দেখব প্রতিষ্ঠা হচ্ছে ক্লোরোফিল যুক্ত, এরা দলবদ্ধভাবে বসবাস করে। যেমন ইউগ্লেনা, অ্যামিবা ইত্যাদি প্রজাতির বিভিন্ন প্রাণী আছে যারা প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত। এরপরে যদি আমি ফানজাই দেখি তাহলে ফানজাই বা ছত্রাকে সাধারণত ক্লোরোফিল থাকে না, কারণ এদের দেহ হচ্ছে মূল, কাণ্ড বা পাতায় বিভক্ত থাকে না। এক্ষেত্রে নিউক্লিয়াসটা অবশ্যই সুগঠিত থাকে, এককোষী বা বহুকোষী হতে পারে। এরা হচ্ছে পরভোজী হয়। পরভোজী মানে যে অপরকে খায়, অপর একটা প্রাণীকে খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, এগুলা।
রাজ্য চাপটা হচ্ছে প্লান্টিরা সাধারণত উন্নত টিস্যু তন্ত্রে বিদ্যমান থাকে। এক্ষেত্রে প্লান্টিরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যেহেতু তাদের টিস্যু তন্ত্র উন্নত, এজন্য এদের কোষপ্রাচীরটা হচ্ছে মোটামুটি সেলুলোজ দ্বারা নির্মিত, এবং এই যে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে যার মাধ্যমে খাদ্য প্রস্তুত করে, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। এই প্লান্টটিকে আবার মোটামুটি দুইটা ভাগে ভাগ করা যায়, আমরা যদি একটু দেখি। একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ কোনগুলা? যেসব উদ্ভিদে ফুল, ফল, বীজ উৎপন্ন হয় না, সেগুলো হচ্ছে মূলত অপুষ্পক উদ্ভিদ। এক্ষেত্রে আমরা যদি দেখি সমাঙ্গবর্গীয় উদ্ভিদ, অর্থাৎ যেগুলাকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, সেগুলো হচ্ছে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ, যেমন শৈবাল, ছত্রাক, দুইটা উদাহরণ। ছত্রাকের মধ্যে আছে আবার এগারিকাস। এবং মশবর্গীয় উদ্ভিদ হচ্ছে যেগুলোকে কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না, সেগুলো হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ। এবং ফার্নবর্গীয় উদ্ভিদ হচ্ছে যেগুলোকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না। এরপর আছে সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ বলতে বোঝায় যেসব উদ্ভিদে আসলে ফুল, ফল এবং বীজ উৎপন্ন হয়, মূলত সেগুলোই হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। দুই ধরনের সপুষ্পক উদ্ভিদ আছে, একটা হচ্ছে নগ্নজীবী আর একটা হচ্ছে আবৃতবীজী। নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে যার বীজ নগ্ন অবস্থায় থাকে, সেটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদ যার বীজ হচ্ছে ঢাকা বা আবৃত অবস্থায় থাকে। এক্ষেত্রে বীজ একবীজপত্রী হতে পারে বা দ্বিবীজপত্রী হইতে পারে। সো ছোট্ট বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্তই। আমরা দ্বিতীয় ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আসলে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো।